নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ভরা বিধানসভায় কাগজটা বার করে দেখিয়ে ফেরহাদের পর্দা ফাঁস করলেন সিএম। চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, চাপ বাড়ল টিএমসি প্রাক্তন সভাপতি। ঝেঁপে নামল বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, ভাসবে উত্তরবঙ্গ। বৃষ্টি ভেজার দিনে বিধানসভায় হাই ভোল্টেজ দৃশ্য আলোচনায় শুভেন্দু কুণাল। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, তারাতলায় 9 জনের মৃত্যুতে কাজ গড়ায় কে? শিক্ষক মহলে খুশির হাওয়া, বেতন বৃদ্ধির ঘোষণা বিধানসভায়। রাজ্য নির্বাচন কমিশনারের পদে নিয়োগ রাজ্যের, এবার দায়িত্ব কে? এবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে জড়ল ভোট পরবর্তী হিংসা মামলা। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের নতুন আপডেট, আবেদন করে থাকলে অবশ্যই জানুন। মোথাবাড়ি কাণ্ডে উস্কানি, বিচারকদের হেনস্থায় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেপ্তার করল এনআইএ। জমি বিবাদ, মুর্শিদাবাদে সালিশি সভায় ডেকে ভাগ্নেকে পিটিয়ে খুন মামার, গ্রেপ্তার অভিযুক্ত। তুলা রুখতে দুবরাজপুরে হিরো পুলিশ, ফিল্মি কায়দায় 2 বন্দুকবাজ তৌফিক ও জাবালকে পাকড়াও। তাবান্না খুনে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার ঝিতুক বেড়ে 16, অপরাধীদের প্রশ্রয় নয়, বার্তা শুভেন্দুর। কেউ পাবেন মাসে 3000, কেউ 2000, ভরসা প্রকল্পের আবেদন থেকে যোগ্যতা সব জানুন। চাকরি দেওয়ার নামে প্রতারণা, রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে মানুষ ভূঁইয়া। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তারাতলার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। এখনো পর্যন্ত এসএস কেমে ভর্তি রয়েছেন 20 জন। তাদের মধ্যে 15 জনের অবস্থা স্থিতিশীল, একজন আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারকে 10 লক্ষ ও আহতদের 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী তারাতলা বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেন, কিন্তু পাশাপাশি এই ঘটনার নেপথ্যে তৃণমূল জমানায় সরকারের বিরুদ্ধে কিভাবে জড়িত তার তথ্য প্রমাণ পেশ করেন। তিনি দেখান কিভাবে তৃণমূল জমানায় ফেরহাদ হাকিম কলকাতা পৌর নিগমের মেয়র থাকাকালীন, ত্রুটিপূর্ণ থাকাকালীন অনুমোদিত হয়ে গিয়েছিল। এদিন বিধানসভায় ভরা অধিবেশনে একটি নথি দেখান, সেটি ওই গোডাউনের বিল্ডিংয়ের প্ল্যান। শুভেন্দু বলেন, দেখুন এতে সই রয়েছে প্রাক্তন মেয়রের। মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মেয়র জড়িত। দেখুন মাননীয় ফেরহাদ হাকিমের সই। দেখুন কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থাতে প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। মুখ্যমন্ত্রী এও জানান, এই প্ল্যানেই সই রয়েছে আর্কিটেক্ট, ইএসি, জিটিই, জমির অনার, আবেদনকারী। কিভাবে ডিজাইনে ভুল থাকা সত্ত্বেও প্ল্যান অনুমোদিত হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পৌরসভার 80 নম্বর ওয়ার্ডের এলাকাতে তৈরি হচ্ছিল অভিশপ্ত গোডাউন। ওই এলাকার কাউন্সিলর আনোয়ার খান, তিনি আবার ফিরহাদ ঘনিষ্ঠ বলেই পরিচিত। বুধবারই ওই কাউন্সিলর ঘটনাস্থলে গেলে ঘাড় ধাক্কা খান, নাম জড়াই ফিরহাদেরও। এদিন বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, আপনার কেএমসিতে কি হয়েছে জানি না, আপনার কালীকে তুললেই সব হয়ে যাবে। কেএমসিতে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী কামাক স্ট্রিটের দ্বারা নিযুক্ত। এই কালী বাইপাসের পাশে 200 কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন বানাচ্ছে, আমরা সব বার করেছি। আরও চাপ বলল তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরার। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার আরও এক। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযুক্ত আশিক কাজী ইমামকে হাওড়া থেকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় আরও এক অভিযুক্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরা ইতিমধ্যে জমি দুর্নীতি ও বেসরকারি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন। পাশাপাশি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা তদন্তের জেলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা যাবে বলে পুলিশকে অনুমতি দিয়েছেন বিচারক। ডেবরা ত্রিলোচনপুরের বাসিন্দা প্রসেনজিৎ রায় গত 10 জন ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। 12 জনকে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে প্রথম ধাপে 12 লক্ষ টাকা নিয়েছিলেন সুজয় ও আশিক। প্রত্যেকের কাছে চাকরির জন্য 3.5 লক্ষ টাকা করে দাবি করা হয়। প্রথম ধাপে 12 লক্ষ টাকা নেওয়ার পরে আশিক চাকরি প্রার্থীদের কলকাতায় নিয়ে গিয়ে খাদ্য ভবন ও বিকাশ ভবনে ঘুরিয়ে মেডিকেল পরীক্ষাও করান। তারপরে হাতে রঙিন ফটোকপি করা নিয়োগপত্র দেন। পরে ডাকযোগে আসল নিয়োগপত্রে পৌঁছে যাবে বলে জানান। প্রসেনজিতের অভিযোগ, সুজয় জানিয়েছিলেন যে আশিক নবান্নে উচ্চপদে কাজ করেন। জেরক্স নিয়োগপত্র দেওয়ার পরে ফের 12 লক্ষ টাকা দাবি করা হয়। তারপরেও চাকরি মেলেনি। টাকা ফেরত চাইলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। উল্লেখ্য, আশিক কাজীকে আদালতে তোলা হলে বিচারক 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্যাচপ্যাচে গরম আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝে ফের স্বস্তি। বৃহস্পতিবার খাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশে মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বেলা গড়াতেই ঝেঁপে এলো বৃষ্টি, দিনেই নামলো আধার, সঙ্গে প্রবল বাজ। তবে শুধু বৃষ্টি নয়, দোসর হতে পারে প্রবল কালবৈশাখী। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দুর্যোগের আশঙ্কায় একাধিক জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কেন এই দুর্যোগের ভ্রুকুটি? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিহারের উত্তরাংশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই দুর্যোগের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই অক্ষরেখাটি বর্তমানে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবেই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকাগুলির আকাশ আংশিক মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম ও অস্বস্তির চরমে পৌঁছলেও বিকেলের দিকে আবহাওয়া বদলের প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবারের দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে। এদিন 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 7টি জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই নিরাপত্তার খাতিরে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এছাড়া বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নিতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। উত্তরীয় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলবে বরুণ দেবের দাপট। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলায় প্রবল ঝড় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় চলতি বাজেট অধিবেশনকে কেন্দ্র করে এমনিতেই এক অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। শাসক বিরোধী সমীকরণের পাশাপাশি এখন দেখা যাচ্ছে বিরোধীদের মধ্যেও একে অপরের বিরুদ্ধে অবস্থান। অনেক ক্ষেত্রেই শাসক দলের আক্রমণের চেয়ে নিজেদের মধ্যে পাল্টা মন্তব্যে বেশি সরব হতে দেখা যাচ্ছে বিরোধী বিধায়কদের। ফলে অধিবেশনে প্রতিটি মুহূর্তে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এই আবহে বৃষ্টি ভেজা এক দুপুরে বিধানসভা চত্বরে ঘটল এমন এক ঘটনা যা মুহূর্তের মধ্যে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কয়েক মিনিটের একটি আকস্মিক সাক্ষাৎ ঘিরে শুরু হয় তীব্র কৌতূহল জল্পনা। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সকালে অধিবেশনে তারাতলা কাণ্ড নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য শেষে তিনি অধিবেশন কক্ষ ত্যাগ করে নিজের কক্ষে ফিরছিলেন। ঠিক সেই সময় ঘটে ঘটনাটি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। হঠাৎই মুখোমুখি হন বিরোধী শিবিরের এক গুরুত্বপূর্ণ মুখের সঙ্গে। পরিস্থিতির সঙ্গে দেখে মুহূর্তের জন্য দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী। তারপরে দুই দলের নেতার মধ্যে শুরু হয় সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কথোপকথন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই নেতার মধ্যে কথোপকথন বেশ কয়েক মিনিট ধরে চলে। যদিও আলোচনা বিষয়বস্তু স্পষ্টভাবে জানা যায়নি, তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, আবার কেউ মনে করছেন এর পেছন থেকে থাকতে পারে ভিন্ন রাজনৈতিক বার্তা। এই সাক্ষাৎকে ঘিরে গোটা বিধানসভা চত্বরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আলোচনা। বিভিন্ন দলের বিধায়করা নিজেদের মধ্যে এই ঘটনা নিয়ে চর্চা শুরু করেন। বিশেষ করে বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময় এমন একটি আকস্মিক সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওই দিন অধিবেশনে দাঁড়িয়ে তারাতলা ঘটনার প্রসঙ্গে বক্তব্য রাখেন। প্রশাসনিক দিক ও তদন্তের অগ্রগতি নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। বক্তব্য শেষ করে তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ঠিক সেই সময় কুণাল ঘোষের উপস্থিতি এবং তার পরবর্তী কথোপকথন এই ঘটনাকে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে হতাহতের পরিবারের জন্য বড়সড় আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। একই সঙ্গে এই মর্মান্তিক বিপর্যয়ের দায় সম্পূর্ণভাবে আগের সরকার এবং প্রাক্তন মেয়রের ঘাড়ে চাপিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। হতাহতের সর্বশেষ আপডেট ও ক্ষতিপূরণ দুর্ঘটনায় উদ্ধার কাজ প্রসঙ্গে বিস্তারিত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট 29 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, বাকি 20 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে 15 জনের অবস্থা স্থিতিশীল হলেও 4 জন গুরুতর এবং 1 জন অত্যন্ত সংকটজনক রেড জোন অবস্থায় রয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, তবুও সরকার এই বিপদের দিনে পরিবারগুলির পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে উদ্ধার কাজে সেনা ও এনডিআরএফ। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে তিনি দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। বর্তমানে এনডিআরএফ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ, এই বিপর্যয়ের জন্য আগের সরকারকে সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচ বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। গার্ডেন রিচে 14 জন চাপা পড়ে মারা গিয়েছিল, একজনকে উদ্ধার করতে পারেননি, কখনো এনডিআরএফ বা আর্মিকে ডাকেননি। ওই ফাইলে আপনার প্রাক্তন মেয়রের সই আছে।
আগের সরকারের আমলে ভারী বিম কাটার কোনো মেশিন রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি। নেপথ্যে প্রভাবশালী যোগ ও এফআইআর বেআইনি এই নির্মাণের নেপথ্যে প্রভাবশালী যোগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রমোটার আসগার হোসেনের নাম উল্লেখ করে বলেন, আমি চাইব তিনি জীবিত বেরোন। যদিও সূত্রের খবর, ওই গোডাউনে লোহার ছাদ ভেঙে পড়ায় প্রমোটারের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রাক্তন মেয়রের আত্মসহায়ককালীন নাম প্রকাশ্যে এসে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ওই ব্যক্তি না বললে কলকাতা কর্পোরেশন কোনো প্ল্যান পাস হতো না এবং তিনি বাইপাসের ধারে তৃণমূল ভবনে সব পাঠাতেন। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা আইনি পদক্ষেপের পথে হাঁটিছে প্রশাসন। দোষী কাউকেই ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্টেট এইডেড কলেজ শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষকদের জন্য বড় সুখবর দিল সরকার। বিধানসভায় গুরুত্বপূর্ণ ঘোষণা করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, স্টেট এইডেড কলেজ শিক্ষকদের মাসিক বেতন 2000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে ভোকেশনাল শিক্ষকদের ক্ষেত্রে সমপরিমাণ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দুই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সুরক্ষা এবং তাদের কাজে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্টেট এইডেড কলেজ শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি বিবেচনা করে সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী স্টেট এইডেড কলেজ শিক্ষকদের বর্তমান বেতনের সঙ্গে অতিরিক্ত 2000 টাকা যুক্ত হবে। একই সুবিধা পাবেন ভোকেশনাল শিক্ষকরা। ফলে আগামী দিনে তাদের মাসিক আয় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। যদিও এই বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে শিক্ষকের একাংশ আশা করছেন খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। শিক্ষক সংগঠনগুলির মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত 2000 টাকা অনেক শিক্ষকদের জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দেবে। বিশেষ করে স্টেট এইডেড কলেজ শিক্ষকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেতন কাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে ফাঁকা থাকা রাজ্য নির্বাচন কমিশনের পদে নতুন নিয়োগ করল রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনের পদে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে। বুধবার নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএএস অফিসার হিসেবে চলতি মাসের 20 তারিখে অবসর গ্রহণের পর কৃষ্ণা গুপ্তা রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন। রাজ্যের একাধিক পুর নিগম ও পুরসভায় বর্তমানে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। তার মধ্যে কলকাতা পুরসভায় উদাহরণ। ডিসেম্বরের মধ্যে পুর নির্বাচন হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক কাজ করতে গেলে রাজ্য নির্বাচন কমিশনার দরকার, কারণ স্থানীয় যে কোনো নির্বাচন অর্থাৎ পুরসভা, পুর নিগম ও পঞ্চায়েতের নির্বাচন করানোর দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপর। সেই লক্ষ্যে রাজ্য এক ধাপ এগোলো বলে মনে করছে ওয়াকিবহল মহল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের 243 কে প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন 1994 এর 3 ধারায় উপধারা 1 এবং 3 এ ধারার উপধারা 1 অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর কৃষ্ণ গুপ্তাকে আইএএস রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করছে। উল্লেখ্য, রাজীব সিনহার অবসরের পর থেকেই পদ খালি ছিল। এবার সেই জায়গায় নিয়োগ করা হলো আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে। আরও বিভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায় দুজনের বিরুদ্ধে নতুন করে ফের অভিযোগ। এবার ডায়মন্ড হারবার থানায় দুটি অভিযোগ জমা পড়েছে অভিষেক ও সুমিত সহ একটি অভিযোগে 22 জনের বিরুদ্ধে, অপর অভিযোগে 11 জনের বিরুদ্ধে 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন প্রাক্তন বিজেপি নেতা অশোক বর্মন ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর হালদার। অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণ সহ সেই সময়কার তাদের উপর অত্যাচারে বেশ কিছু ভিডিও পুলিশকে তারা জমা দিয়েছেন বলে খবর। ডায়মন্ড হারবার থানার সরিষাহাট এলাকার বাসিন্দা প্রবীর হালদার ও ডায়মন্ড হারবারেরই কলাগাছিয়ার বাসিন্দা অশোক বর্মন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাসকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন তারা। প্রবীর হালদারের অভিযোগ, 2021 সালে যখন কোভিড বা করোনার সময় চলছিল সেই সময় কিছু ত্রাণ অসহায় মানুষদের বিলি করছিলেন। তৃণমূলের তরফ থেকে অভিযোগ আসে, ওই ত্রাণ বিলি না করে সেই টাকা তৃণমূলের হাতে দিতে হবে। ত্রাণ বিলি করবে তৃণমূল, তাতে রাজি হননি সরিষাহাট বাসিন্দা প্রবীর হালদার। এরপর তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা লাঠি রড নিয়ে তার বাড়ি ভাঙচুর করে, মেরি তার মাথা ফাটিয়ে দেয়, বাড়ির অন্যান্য সদস্যদেরও মারধর করে বলে অভিযোগ। হুমকি দেয় থানায় জানানো যাবে না। যদিও সেই সময় তিনি থানাতে অভিযোগ জানাতে আসেন ও অভিযোগ জমা দেন, কিন্তু কোনো রাজি হয়নি। উল্টে থানায় আসার অপরাধে তার বাড়ির সামনে ফের একের পর এক বোমা ফেলা হয়েছিল বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছিল ঘরের আসবাবপত্র, জানলা দরজা কাচ, লুটপাট হয়েছিল তার ঘরের জিনিসপত্র। অন্যদিকে তৎকালীন বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্মনের বাড়িতে বিজেপি করার অপরাধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায় বলে অভিযোগ।
অশোক বর্মনকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এহেন অবস্থায় কোনো রকমে ওই হাত পা ভাঙা অবস্থায় অ্যাম্বুলেন্সে কলকাতায় গিয়ে চিকিৎসা করেন তিনি। এরপর প্রায় বছরখানেক ঘরছাড়া ছিলেন অশোক বর্মন। এরপর যখন এসে অভিযোগ দায়ের করতে যান তখন অভিযোগ নেওয়া হয়নি থানায়, এমনটাই অভিযোগ তার। কিন্তু পালাবদলের পরই বাংলায় বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। দুর্নীতি তোলাবাজিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অভয় বার্তা পাওয়ার পরেই থানাতে অভিযোগ দায়ের করলেন অশোক বর্মন ও প্রবীর হালদার। কয়েকদিনের মধ্যে তদন্ত করে এফআইআর রুজু করার আশ্বাস পুলিশ তাদের দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির তালিকায় উপরের দিকে থাকবে অন্নপূর্ণা যোজনার নাম। বর্তমানে একদিকেই প্রকল্প আবেদনের কাজ চলছে, অন্যদিকে ভেরিফিকেশনের পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। তবে এমনও অনেকে আছেন যারা আবেদন করলেও এখনো টাকা পাননি। তারা চাইলে খুব সহজেই আবেদন কোন পর্যায়ে রয়েছে জেনে নিতে পারেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা কিভাবে জানবেন? বাড়ি বসে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য তাদের রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে স্পেশালাইজড ট্র্যাকিং বাটন রয়েছে, সেখানে ক্লিক করলে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের রেফারেন্স নম্বর, আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বর দেওয়ার জায়গা রয়েছে। সেই তথ্য দিয়ে ক্যাপচা কোড দিলে চেক স্ট্যাটাস বিকল্প আসবে। সেখানে ক্লিক করলে আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানা যাবে। এখন সেটা প্রশ্ন হলো, কোন মেসেজের কি মানে? কোন আবেদনকারীর আবেদন যদি অ্যাপ্রুভড অথবা ভেরিফাইড দেখায়, তাহলে স্থানীয় কর্তৃপক্ষ আবেদনকারীর জমা দেওয়া নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছে। পেমেন্ট প্রসেসড দেখালে ডিবিটির মাধ্যমে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এছাড়া যদি দেখায় পেন্ডিং ভেরিফিকেশনের মানে হলো এখনও সেই আবেদনকারীর আবেদন যাচাই হয়নি, এখনও প্রশাসনিক স্তরে আবেদনপত্র রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় এসডিও বা বিডিওর কাছে গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে। কিন্তু যদি রিজেক্টেড দেখায়, এর মানে হলো আবেদন বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ সেই আবেদনকারী অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন না। এদিকে আগে তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জায়গায় অন্নপূর্ণা যোজনা এসেছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ যোগ্য আবেদনকারী অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। আগামী ১ জুলাই ফের আরও একটি কিস্তি পাঠানো হবে বলে জানানো হয়েছে।